গণনার কাজে বলো বা যে কাজেই বলো, কেন আমাদের সংখ্যাগুলো লাগবে, এগুলো কবে থেকে মানুষের মাথায় আসলো, এটাই একটু ডিসকাস করা যেতে পারে আজকে। তো প্রথমে আমরা দেখি যে সংখ্যা জিনিসটা কি। তোমরা সংখ্যা বলতে কি বুঝো? ছোটবেলা থেকে তো তোমরা 1 2 3 4 শিখে আসছো, তো এটা কি জিনিস? সংখ্যা কি জিনিস? কি হয় সংখ্যা দিয়ে? ম্যাম যা গণনা করা যায়। যা গণনা করা যায় না যার দ্বারা গণনা করা যায়? যার দ্বারা যা হাই হাই, তোমার কি গলা ভাঙে গেছে? এটা কে? ম্যাডাম হঠাৎ করে দাঁড়া আচ্ছা, হঠাৎ করে বলছি তো একটু ঠান্ডা লাগছে মনে হয় ওর, সমস্যা নাই। ওকে, না আচ্ছা। তো ইচ্ছা করে বলে যে এরকম ইচ্ছা করে। ইচ্ছা করে না, ইচ্ছা করে না, আমরা ইচ্ছা হঠাৎ করে করে কেন মানে বলবো? হঠাৎ করে বলছি তো এর জন্য আর কি। আচ্ছা, তো আমরা ছোটবেলা থেকে জেনেছি যে তোমাকে তোমার আম্মু 5টা চকলেট দিল, আবার তোমার ভাইকে 10টা চকলেট দিল, তখনই তুমি কান্না শুরু করে দিলা যে আমাকে 5টা কেন দিছে, ভাইয়াকে তো 10টা দিছে। তার মানে হচ্ছে ছোটবেলা থেকেই আমরা এই গুণ আর ব্যাপারটা, ওটা বৈষম্যতা ছিল, এখনো করে। এখনো করো, হ্যাঁ, বড় হওয়ার পরও করো, যে এতটা অতটা, কেউকে বেশি কেউকে কম, কেউকে সমান অসমান, এই জিনিসগুলো পরিমাপ করার জন্যই ছোটবেলা থেকে আমরা দেখেছি আমাদের সংখ্যার প্রয়োজন ছিল। তো যখন আরো প্রাচীন কালের কথা, যখন আমাদের মানুষের মধ্যে এই প্রতীকগুলো ছিল না সংখ্যাকে বোঝানোর জন্য, 1 2 3 4 100 500 1000 এরকম প্রতীকগুলো যখন ছিল না, তখনকার মানুষেরা কিভাবে ঝগড়া করতো, তখনকার মানুষেরা কিভাবে বুঝতো যে এইটা 100, এইটা 1000, এইটা 1 লক্ষ 1 কোটি? ডাক দিয়ে দিয়ে টেলি সিস্টেম। হ্যাঁ, টেলি সিস্টেম হচ্ছে একটা অন্যতম, তবে আরো অনেক ধরনের সিস্টেমই প্রচলিত ছিল। তো সেক্ষেত্রে আমরা চলো দেখে নেই কেমন সিস্টেম প্রচলিত ছিল। দেখা যাক মিশরীয় সভ্যতার কথা। মিশরীয় সভ্যতা বা মিশরীয়রা, তোমরা জানো তারা পিরামিড টিরামিড তৈরি করে অনেক নামি দামি একটা সভ্যতা তারা। তো যখন তারা পিরামিড তৈরি করছিল বা অনেক অনেক হাজার বছর আগেও তারা, তাদের গণনার অনেক দরকার ছিল। তারা অনেক যে তাদের সভ্যতার যে মানুষজন, তাদের শ্রমিকদের হিসাব, শ্রমিকদের খানাদানার হিসাব, তারা বিভিন্ন কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতো, সেগুলোর হিসাব রাখার জন্য তাদের সংখ্যার প্রয়োজন ছিল। কিন্তু তখনকার দিনে তো 1 2 3 4 আবিষ্কার হয় নাই। তো তখন তারা কি করত, কতগুলো প্রতীক ব্যবহার করত, কিছু চিত্র ব্যবহার করত, ওই চিত্রগুলো দিয়ে তারা সংখ্যাগুলো প্রকাশ করত। তাদের এই চিত্রভিত্তিক সংখ্যা পদ্ধতির নাম ছিল হায়ারোগ্লিফিক্স। নামটা খেয়াল রাখবে। মিশরীয়দের এই চিত্রভিত্তিক সংখ্যার নাম ছিল হায়ারোগ্লিফিক্স। এটা হায়ারো আর গ্লিফিং এই দুইটা শব্দের সমন্বয়ে এসেছে। তারা এটাকে চিত্রগুলোকে অনেক পবিত্র রেখা মনে করত, সেগুলো দিয়ে তারা সংখ্যা প্রকাশ করত। পাশে দেখো তোমরা চার্টে কতগুলো ছবি দেখতে পাচ্ছ আশা করি। ওই ছবিগুলোতে তারা মনে হচ্ছে যে 1 থেকে 9 প্রকাশ করার জন্য তারা ট্যালির মতো দাগ ব্যবহার করত, 10 বোঝানোর জন্য তারা ইউর মতো একটা চিত্র, 100 বোঝানোর জন্য এক ধরনের, 1000 বোঝানোর জন্য আরেক ধরনের, মানে তারা বিভিন্ন 10-এর গুণিতক বোঝানোর জন্য আলাদা আলাদা প্রতীক ব্যবহার করত। ঠিক আছে? আচ্ছা ম্যাম, হ্যাঁ, ওই চিহ্নগুলো কি মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্য? তোমাদেরকে না, তোমাদের মুখস্থ থাকতে হবে না, তোমাদেরকে জাস্ট দেখলে বুঝতে হবে যে এটা হায়ারোগ্লিফিক্স। অথবা তোমাদেরকে এমসিকিউ তে প্রশ্ন করতে পারে যে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতিতে কত গুণিতক ব্যবহার করা হতো, তো তোমরা বলবে যে 10-এর গুণিতক ব্যবহার করা হতো। এর থেকে বেশি আর এখান থেকে এগুলো মুখস্থ রাখতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য একটু বলতেছি। আবার ধরো জিজ্ঞেস করতে পারে, এটা প্রতীকগুলো মুখস্থ আসবে না, বাট ধরো বললো যে মিশরীয় পদ্ধতিতে এই চিত্রটা তোমাদেরকে একটা উদ্দীপকে দিয়ে বললো যে এটা কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি, তো তোমাদেরকে বলতে পারতে হবে এটা মিশরীয়দের বা হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। খেয়াল করে দেখো মিশরীয়রা 8732 কে কিভাবে লিখছে, খেয়াল করো। 8000, 8000 লেখার জন্য ওদের কাছে হাজারের জন্য একটা প্রতীক আছে, পদ্মফুল। তার ওই পদ্মফুল 8টা এঁকে দিয়েছে, 8টা এঁকে দেওয়ার মানেই হচ্ছে ওইটা 8000, বুঝছো? তারপর ধরো 700, 700-র ঘর, 100 বুঝাইতে তারা এই কমার মতো জিনিসটা ব্যবহার করে, দেখো ওই কমাটা ওরা 7টা এঁকে দিয়েছে, এটার মানেই হচ্ছে 700। তো এইভাবে করে তাদের কোনো শূন্যের ব্যবহার ছিল না, তারা শূন্য কি জিনিস জানতো না। ওই 100 পড়লেই তারা এই চিহ্নটা ব্যবহার করতো, 1000 পড়লে তারা লোটাস চিহ্ন ব্যবহার করতো, 1 লক্ষ হইলে তারা ব্যাং ব্যবহার করতো, 10 লক্ষ হইলে তারা একটা কেমন মানুষের মতো একটা ছবি। 32 এটা কিভাবে লিখলো? কি 32? 32 এর মধ্যে 32 হচ্ছে, 32 হচ্ছে তিনটা হচ্ছে 10-এর ঘরে। হ্যাঁ, ওই জন্য 3টা ইউর মতো চিহ্ন এঁকেছে, কিন্তু 2 এর জন্য তারা ওই ডাবল গুলো, চিহ্নগুলো ডাবল না দিয়ে একক ভাবে দিয়ে 2 বুঝাই দিয়েছে। আসলে এই ক্ষেত্রে অনেক লিমিটেশনস ছিল, এই সংখ্যা পদ্ধতি তো আর এতটা ভালো সংখ্যা পদ্ধতি না, অনেক প্রাচীন। তো এক্ষেত্রে ওরা এগুলো বুঝে নিত আর কি নিজেরা নিজেরা। তারপরও এত হাজার বছর আগে ওরা যেটা ভাবতে পেরেছে সেটাও একটা প্রশংসার দাবিদার। তো এরপরে আরেকটি সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা যাদেরকে আমরা বলি, তারাও একটু উল্লেখযোগ্য অবদান রেখেছে সংখ্যা পদ্ধতিতে। তো
তোমরা সবাই জানো ম্যাথে যে আমরা ডিগ্রি পরিমাপে ষাটমূলক পদ্ধতি বলে একটা পদ্ধতি জানি। ওই ষাটমূলকের ধারণাটা কিন্তু ব্যাবিলনীয়দের কাছ থেকেই এসেছে। তারা আবার 60 সংখ্যাটাকে অনেক পছন্দ করতো। 60 তো তারা তাদের প্রতীকগুলোকে 60 গুণিতক আকারে সাজিয়ে নিয়েছে। তারা একের জন্য প্রতীক একটা ব্যবহার করতো, 10-এর জন্য ব্যবহার করতো, বাকি সবগুলো 60-র বেজের উপরেই তাদের প্রতীকগুলো ছিল। 60, 600, 6000, 6 লক্ষ এরকম করে করে তাদের প্রতীকগুলো সাজানো ছিল। তো এই জন্য তাদের এই 60-এর ব্যাপারটাকে খেয়াল করে কিন্তু পরবর্তীতে বৃত্তর কেন্দ্রে যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 60 মিনিটে যে 1 ঘন্টা হয়, 60 সেকেন্ডে যে 1 মিনিট হয়, এরকম ব্যাপারগুলো এসেছিল। তাদের আবার ধারণা ছিল 12 ঘন্টায় একদিন, মানে আমাদের 2 মিনিট তাদের 1 মিনিটে সমান ছিল, এরকম আর কি। তো তারা অর্ধেক হিসাব করতো। তারা সবকিছু 60-এর গুণিতক আকারে হিসাব করতো। বলতো 60-এর গুণিতক আকারে কেন হিসাব করতো? 60 কেন ওদের এত ফেভারিট? কারণ কি তোমাদের কি মনে হয়? 60 এত প্রিয় হওয়ার কি ওদের? কেন 60 এত কোণের পছন্দ? কারণে, কিসের কারণে? ষাটমূলক, বৃত্তীয়মূলক, ত্রিকোণমিতি পড়ছিলাম ম্যাম কালকে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, মানে ওদের কেন এত প্রিয় হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলি। ওরা দেখতে পাচ্ছিল যে 60 সংখ্যাটাকে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, আবার 5 দিয়ে, 6 দিয়ে, 10 দিয়ে, 20 দিয়ে, 30 দিয়ে, অনেক ধরনের সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। 60 এমন একটা সংখ্যা যার অনেকগুলো গুণনীয়ক আছে। তো ওরা যখন বিভাজন করতে যাইতো, ভাগাভাগি করতে যাইতো, অর্থ ভাগাভাগি বলো বা যে ধরনের ভাগাভাগির হিসাবটা তারা 60 দিয়ে ভালো করে করতে পারতো বলে তাদের মনে হচ্ছিল আর কি। এজন্য তারা 60-মূলক পদ্ধতিটার বেশি প্রচলন ছিল তাদের মধ্যে। তো যাই হোক, মিশরীয় আর ব্যাবিলনীয় এই দুই ক্ষেত্রে আমরা যে ইনফরমেশন জানলাম এগুলো আমরা একটু মাথায় রাখবো। তারপরে চলো আমরা গ্রিকদের সংখ্যা পদ্ধতি দেখি। তারা কিভাবে হাজার হাজার বছর আগে তারা কিভাবে সংখ্যা ইয়া করতো। গ্রিকদের একটা সারণী খেয়াল করো। এই সারণীর প্রতীকগুলো তোমরা চিনো অলরেডি, কারণ এগুলো তোমরা ফিজিক্সে এখনো ব্যবহার করো, আমরা এখনো ব্যবহার করি। তো তারা কি করতো, 10-এর গুণিতক গুলোর জন্য কতগুলো প্রতীক ব্যবহার করতো, যেমন গামা, আলফা, বিটা, রো, আবার কেমন কেমন আজব আজব কতগুলো ইটা, থিটা, এই ধরনের প্রতীকগুলো দিয়ে তারা সংখ্যাগুলো কাজে লাগাতো। 1 থেকে ম্যাম তারা 9000। আইনও ব্যবহার করছে। কি ব্যবহার? আইন, ওই আরবির অর্থে। হ্যাঁ, এটা হ্যাঁ ওটা 2 হ্যাঁ নম্বর নিচে। হ্যাঁ 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 ঠিক আছে। অনেক ধরনের প্রতীক তারা ব্যবহার করতো। আচ্ছা, প্রতীকগুলো 4টা থেকে বলতো। সাপোজ তারা যদি 500 লিখতে চায়, তারা 500 লেখার জন্য কোন প্রতীকটা ব্যবহার করবে? আমাদের এখানে যা মনে হচ্ছে, রো স্যার ম্যাম পি। এই যে রো 500 লেখার জন্য, এই যে দেখো 5-এর ঘরে গিয়ে দেখো, 5-এর ঘরে দেখো, এই 5-এর জন্য এটা, 100-র ঘরে এটা। মানে ওরা এই চার্টে যতগুলো প্রতীক আছে এখানে 36টা প্রতীক আছে। হাই ম্যাম। ফাই ইউজ করতো, রাইট, ফাই ইউজ করতো। তো এই যে 36টা আলাদা আলাদা অক্ষর তাদের ছিল। এই অক্ষরগুলো ব্যবহার করে তারা সংখ্যা লিখতো, তাদের যতগুলো দরকার ততগুলো লিখতো। এরপরে এই 36টা দিয়ে আবার 9999 পর্যন্ত লেখা যাইতো। এর থেকে বেশি সংখ্যা লিখতে গেলে অবশ্য আরো কিছু প্রতীকের দরকার হতো। তাদের প্রতীকের সংখ্যা একটু বেশি ছিল আর কি। বর্তমানে যে কাজটা আমরা মাত্র 10টা ডিজিট দিয়ে করতে পারি, তারা সেটা 36টা আলাদা আলাদা ডিজিট ব্যবহার করে করতো। তার মানে এটা আসলে তেমন একটা ইয়া ছিল না, বাট তারপরও প্রতীকগুলো আমরা এখনো ব্যবহার করতেছি তাদেরকে সম্মান দেখিয়ে। এছাড়া রোমানদের পদ্ধতি তো আমরা সবাই জানি। আমরা ছোটবেলায় এখনো আমরা রোমান সংখ্যা ইউজ করি। রোমান সংখ্যাগুলো যে বিভিন্ন প্রতীক দিয়ে যে সংখ্যাগুলো লিখে, অনেকটা গ্রিকদের মতোই। 10-এর জন্য এক্স লিখি আমরা, 5-এর জন্য ভি লিখি, 100-র জন্য কি লিখি? 100-র জন্য মনে হয় সি লিখি, তারপরে 1000-এর জন্য এম লিখি। এইরকম বিভিন্ন প্রতীকের মাধ্যমে, 10-এর গুণিতকের বিভিন্ন প্রতীকের মাধ্যমে আমরা রোমান সংখ্যাগুলো লিখি। তবে রোমানদের মধ্যেও শূন্যের ব্যবহারটা ছিল না। এতক্ষণ আমরা যতগুলো সভ্যতার সংখ্যা দেখছি সেখানে একটাতেও শূন্যের সংখ্যা ছিল না। তারা ওই 10-এর, 100-র, 1000-এর কাজগুলো প্রতীকের মাধ্যমে লিখতো। তাদের এই শূন্যের ব্যাপারটা তখনও আসে নাই। তাহলে কখন আসছে শূন্যের ব্যাপার? শূন্যের ব্যাপারটা বা শূন্যের ব্যবহারটা এই সভ্যতা, যে সভ্যতার নাম এখন দেখতে পাচ্ছ, কি নাম? মায়া সভ্যতা না? মায়া সভ্যতার এদের মধ্যে শূন্যের একটা ব্যাপার এসেছিল, কারণ তারা যে প্রতীক ব্যবহার করতো সে প্রতীক 3টা প্রতীক ছিল। একটা প্রতীক দিয়ে তারা 0 বোঝাতো, আর একটা প্রতীক দিয়ে তারা 1 বোঝাতো, আর একটা প্রতীক দিয়ে তারা 5 বোঝাতো। এই যে লাঠির মতো যেটা, সেটা দিয়ে 5 বোঝাতো, এটা দিয়ে 1 বোঝাতো, এটা দিয়ে 0 বোঝাতো। বাকি সকল সংখ্যা তারা এই 3টা প্রতীক ব্যবহার করেই তৈরি করতো। ঠিক আছে, তোমরা চার্টটা দেখলে বুঝবা জিনিসটা। তো এই মায়া সভ্যতাতে শূন্যের জন্য একটা প্রতীক থাকতেছে বিধায় বলা যায় যে এরাই আসলে শূন্যের ব্যবহারটা প্রথম একটা ধারণা দিতে পেরেছে। তারপরও এই সভ্যতার সংখ্যাতে একটু সমস্যাও ছিল, এটাও আমাদেরকে মনে রাখতে হবে।
তাইলে সমস্যা সমাধান কখন থেকে হয়েছে? কোন সভ্যতাতে আমরা এই শূন্যের সমস্যার সমাধান পেয়েছি বা আধুনিক সংখ্যা পদ্ধতি পেয়েছি? এখনো পাই নাই। দেখো, চীনাদের সংখ্যা পদ্ধতি যেটা দেখা যাচ্ছে, এটা আমরা জাস্ট একটু দেখে রাখবো, এটা নিয়ে অ্যানালাইসিস করার মতো দুঃসাহস আমাদের নাই, এদের সবকিছুই কঠিন, এগুলো আমাদেরকে দেখতে হবে না। তারপরে আমরা সিন্ধু সভ্যতার কথা বলি, যেটা আমাদের ভারতীয় উপমহাদেশের যে সভ্যতাটা, এখানকার বিজ্ঞানীরাই কিন্তু সর্বপ্রথম শূন্যের ব্যবহারটা চালু করেছিলেন। আমাদের যে শূন্যের আবিষ্কারক ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, উনি আর্যভট্ট। রাইট। তো উনার আর এছাড়া ওই সমসাময়িক গণিতবিদেরা ম্যাম শোনা যাচ্ছে না তো? ম্যাম হ্যাঁ আপনাকে হ্যাঁ শোনা যাচ্ছে না। এসেছি, আমি বলতেছিলাম না, আমি একটু কথা বলছিলাম। ওকে, দেখো তো, ভারতবর্ষে এই যে গণিতবিদেরা এই যে শুরু করলো শূন্যের ব্যবহারটা, তারা শূন্যের ব্যবহার দিয়ে লিখন পদ্ধতি চালু করলো। তখনকার যুগে, এটা বৈদিক যুগে, তাদের মধ্যে এই গণনা পদ্ধতির ব্যবহার শুরু হলো। কিন্তু তখনকার সময়ে অনেক আরবীয়রা, তোমরা জানো যে আরব লোকেরা কিন্তু অনেক ভ্রমণ করতো, তারা এরকম ভারতের ওখানে যখন গেল, তারা তাদের এই ভারতীয়দের সংখ্যা পদ্ধতিটা অনেক পছন্দ করলো। তারা গিয়ে দেখলো যে এভাবে লিখন পদ্ধতিতে অনেক ভালো হচ্ছে। তারা 0 থেকে 9 পর্যন্ত দেখা যাচ্ছে কিছু সংখ্যা ব্যবহার করতেছে, শূন্যের ব্যবহার চালু করেছে, তাদের এই জিনিসটা অনেক পছন্দ হয়। তো তাদের এই পছন্দের উপর ভিত্তি করে এই যে প্রতীকগুলো, এই আরবরাই কি করলো, সেটাকে আবার সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা চালালো। কারণ যেহেতু তারা অনেক ভ্রমণ প্রিয় ছিল, তারা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ইসলাম প্রচারের সময় বা বিভিন্ন ক্ষেত্রে তারা এই প্রতীকগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। এই জন্য বর্তমানে আমরা যে শূন্যের ভিত্তিতে বা 0 থেকে 9 পর্যন্ত প্রতীক ব্যবহার করে যে সংখ্যা আমরা বর্তমানে ব্যবহার করি, সেগুলো কিভাবে পশ্চিমে গেল, আমেরিকা, ইউরোপ বলো, সারা বিশ্বে কিভাবে এই সিস্টেমটা চলে গেল, সেটা একমাত্র পুরোপুরি কিন্তু আরবদের একটা অবদান আছে, আরবীয় গণিতবিদদের একটা অবদান আছে। এই কারণে বর্তমানে সংখ্যা পদ্ধতিটাকে হিন্দু আরব নিউমেরালসও বলে, হিন্দু আরব নিউমেরালস, ঠিক আছে? তো তার মানে তোমাদেরকে যদি জিজ্ঞেস করে শূন্যের আবিষ্কারক কে, সেক্ষেত্রে তুমি বলবা ভারতীয় সভ্যতা বা সিন্ধু সভ্যতার অবদান এক্ষেত্রে। আর যদি বলে যে বর্তমান যে সংখ্যা পদ্ধতি, সেটার পিছনে কাদের অবদান আছে, সেক্ষেত্রে তোমার উত্তর কি শুধু ভারতীয় উপমহাদেশের গণিতবিদদের নাম আসবে, নাকি সেক্ষেত্রে আরো কার নাম আসবে? আরবদের। আরব গণিতবিদদের নামও এক্ষেত্রে আসবে। আমি একজনের নাম হিসেবে মুসা আল খারিজমির নাম বলতে পারি। উনি কিন্তু অনেক গ্রন্থ রচনা করেছেন গণিত সম্পর্কিত, যেখানে উনি সংখ্যা পদ্ধতি নিয়ে অনেক কথা বলেছেন। তো আবিষ্কারক ভারতীয়রা হলেও সেটাকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার ভূমিকাটা কিন্তু আরবরাই রেখেছে। আরবরা শূন্যকে সিফর নামে ডাকতো, লাস্টে দেখো শূন্যকে তারা সিফর নামে ডাকতো, যেটা পরবর্তীতে জেফিরো নামে ধারণ করেছে। আর জেফিরো নামটাকে ইংলিশরা, আমেরিকানরা বা ইংলিশ যারা আছে, তারা জিরো বলে নামকরণ করা শুরু করে। আর ইংরেজিতে জিরোর ব্যবহারটা শুরু হয় 1598 সাল থেকে। কিন্তু এটা ওদের আবিষ্কার ছিল না, ইংরেজদের কোনো আবিষ্কারই ছিল না এক্ষেত্রে। তারা পুরাই আমাদের এই ব্যাপারটাই ব্যবহার করতেছে এখন পর্যন্ত। তো চলো আমরা তাহলে দেখলাম এই যে বিভিন্ন সভ্যতার এই ক্রমবর্ধমান পুরা প্রক্রিয়াটার পরে সংখ্যাটা আমাদের যে বর্তমানে যে রূপটা ধারণ করলো, আমরা বর্তমানে এক ধরনেরই সংখ্যা পদ্ধতি ব্যবহার করছি রীতিমতো প্রচলিত ভাবে। এটার পাশাপাশি আমরা আরো কিছু সংখ্যা পদ্ধতি আমাদের যন্ত্রপাতির জন্য ইউজ করি। বাট আমাদের বর্তমানে যে সংখ্যাটা সবচেয়ে বেশি প্রচলিত, সেটা হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত একক অঙ্কগুলো ব্যবহার করে, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। ওইটা পাশাপাশি আরো কিছু সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে ক্লাসে কথা হবে। তো সংখ্যার একটা সংজ্ঞা আমাদের সামনে আসছে, এমন একটু উপাদান যা দিয়ে আমরা গণনা করব, পরিমাণ করব, পরিমাপ করব, ইত্যাদি ইত্যাদি করতে পারবো, সেটা আমরা পারি। কিন্তু একটা জিনিস আমাদের একটু কনফিউশন তৈরি করে, সেটা হচ্ছে অঙ্ক। যখন কেউ বলবে তোমাকে অঙ্ক কি বা ডিজিট কি, সেক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে একটু কনফিউশন চলে আসে, অঙ্ক আবার কাকে বলে। এক্ষেত্রে আমরা যখন একটি সংখ্যা চিন্তা করে দেখি, সাপোজ এখানে 243 বলে একটা সংখ্যাকে চিন্তা করা হচ্ছে, 243 হচ্ছে একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যাটার যে একক অংশগুলো, যেমন 2, 4, 3, এই একক অংশগুলো হচ্ছে প্রত্যেকটি এক একটি অঙ্ক বা ডিজিট। একজন একক স্থানীয় অঙ্ক, একজন দশক স্থানীয় অঙ্ক, একজন শতক স্থানীয় অঙ্ক, সহস্র, লক্ষ, অযুত, এরকম অনেক স্থানীয় অঙ্কের মাধ্যমে কতগুলো অঙ্কের সমন্বয়ে একটি সংখ্যা গঠিত হয়। আমার কথাটা ঠিক আছে? কতগুলো অঙ্কের সমন্বয়ে একটি কি গঠিত হয়? কতগুলো অঙ্কের সংখ্যা সমন্বয়ে গঠিত হয়। একটি সংখ্যা গঠিত হয়। তাহলে অঙ্কগুলোকে
অঙ্কগুলোকে আমরা সংখ্যা বলতে পারি, কিন্তু সংখ্যাকে আমরা আবার অঙ্ক বলতে পারি না, কারণ সংখ্যা হচ্ছে কতগুলো এক বা একাধিক অঙ্কের সমষ্টি বা অঙ্কের সমন্বয়ে গঠিত। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে সামনে আগানোর জন্য, ঠিক আছে? আমাদের কি কারো এখনো ম্যাম অঙ্ক কাকে বলে? অঙ্ক কাকে বলে? কোন সংখ্যা তৈরির জন্য আমরা যে সকল ক্ষুদ্রতম প্রতীকগুলো ব্যবহার করি, একটি সংখ্যা তৈরির জন্য আমরা যে সকল ক্ষুদ্রতম প্রতীকগুলো ব্যবহার করি তারাই হচ্ছে অঙ্ক। যেমন 243 সংখ্যাটাকে গঠন করার জন্য আমাদের 2, 4 আর 3 এর প্রয়োজন হয়েছে। এই তিনজন হচ্ছে আলাদা আলাদা ভাবে অঙ্ক বা ডিজিট। বুঝা গেছে? সংখ্যার ক্ষুদ্রতম জি এককে ম্যাম। অঙ্ক বলে এটা বলা যাবে? হ্যাঁ বলা যাবে, ক্ষুদ্রতম একক না বলে প্রতীক বললে একটু বেটার হয় আর কি। হ্যাঁ বলা যাবে, তাও বলা যাবে, এককও বলা যাবে, নো প্রবলেম। সংখ্যার ক্ষুদ্রতম প্রতীক বা একককে আমরা অঙ্ক বা ডিজিট বলি। ইংলিশ নামটা মনে রাখবা, ডিজিট। তো এই যে ডিজিট নিয়ে কথা হচ্ছে, এই ডিজিট গুলোর ব্যাপারটা মাথায় রাখবে, কারণ এই ডিজিটের উপর ভিত্তি করে বা এই মৌলিক প্রতীকগুলো বা ক্ষুদ্রতম প্রতীকগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি পাবো সামনে। তো সংখ্যা পদ্ধতি কাকে বলে যদি জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা যে সংখ্যাটা লিখবো, একটা সংখ্যা যে আমরা লিখবো, কোথাও প্রকাশ করব, ওইটা নিয়ে কাজ করব, গাণিতিক হিসাব নিকাশ করব, তো এই সকল ব্যাপারের জন্য তুমি যে পদ্ধতিটা ব্যবহার করবে সেই পদ্ধতিটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। কতগুলো সংখ্যাকে আমাদের অনেক সময় যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, গুণ ভাগ করতে হয়, অনেক কিছুই করতে হয়, প্রাকৃতিক প্রকাশ করতে হয় লিখিতভাবে বা মৌখিকভাবে, অনেক রকমের কাজ ওই সংখ্যার উপরে করতে হয়। ওই সকল কাজ করার জন্য তোমাকে যে পদ্ধতিটা দেওয়া থাকবে সেই পদ্ধতিটাকেই সম্মিলিতভাবে আমি বলবো সংখ্যা পদ্ধতি। তো আমাদের এটার নামটা এই জন্য এসেছে আর কি। তো একটি সংখ্যা পদ্ধতিতে 3টা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে কতগুলো প্রতীক থাকবে, কতগুলো মৌলিক একক থাকবে। যেমন আমরা ক্ষুদ্রতম একক হিসেবে ছোটবেলায় যে সংখ্যা শিখে এসেছি, সেখানে মৌলিক হিসেবে আমরা 0 থেকে 9 পর্যন্ত কতগুলো অঙ্কের সাথে পরিচিত হয়েছি। 0 থেকে 9 পর্যন্ত। তোমরা কি এদেরকে ছাড়া আর কোনো মৌলিক একক চিনো এখনো? 0 থেকে 1, 2, 3, না 4, ম্যাম। 9 পর্যন্ত, এটা ছাড়া আমরা এখন পর্যন্ত অন্য কোনো মৌলিক একক জানি না, তবে জানবে, সামনে জানবে আরো কিছু এক্সট্রা ক্ষুদ্রতম প্রতীক আমাদের আছে এই ক্ষেত্রে। তারপরে আমাদেরকে জানতে হবে যে এখানে কিছু অপারেটর কাজ করবে, যেমন কিছু গাণিতিক অপারেশন সম্পন্ন করার জন্য কিছু চিহ্নের প্রয়োজন হবে, যোগের কাজে লাগবে, বিয়োগের কাজ লাগবে, বর্গমূলের কাজ লাগবে, এই জন্য কিছু অপারেটর প্রয়োজন হবে, কিছু নিয়ম কানুনের প্রয়োজন হবে। সংখ্যা পদ্ধতির সাথে এই জিনিসগুলো রিলেটেড থাকবে। তো চলো এবার আমরা দেখি, যেহেতু আমরা পদ্ধতিটা জেনে গেলাম, সংখ্যা পদ্ধতি, সংখ্যা প্রকাশ করার পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করছি সেটা দেখা যাচ্ছে। কয় ভাগে ভাগ হচ্ছে? তারা মূলত 2 ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে পজিশনাল, 2 ভাগে। একটা হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটি হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটাতে কোনো ধরনের শ্রেণীবিন্যাস দেখা যাচ্ছে না, যেহেতু এটা আমরা বর্তমানে তেমন একটা ব্যবহার করি না, কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতিতেও কিছু শ্রেণীবিন্যাস আছে, কিছু প্রকারভেদ আছে এটা, সেটা আমরা একটু পরে দেখি। তার আগে চলো আমরা পজিশনাল আর নন পজিশনাল নিয়ে একটু ধারণা নিয়ে নিই। তো অবস্থান বা একটি সংখ্যাতে যে অঙ্কগুলো ব্যবহার হয়, সেই অঙ্কগুলোর অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। খেয়াল করো, আমি আবার বলি, একটি সংখ্যাতে যে অঙ্কগুলো আমরা ব্যবহার করছি সেই অঙ্কগুলোর অবস্থানের উপর ভিত্তি করেই আমরা এই 2 ভাগে ভাগ করছি। ওই অবস্থানটা যদি তোমার একটি সংখ্যার অঙ্কগুলোর অবস্থানের উপর যদি ওই সংখ্যার মান নির্ভর না করে, তখন ওই সংখ্যা পদ্ধতিটাকে আমরা নন পজিশনাল বলবো। এক্ষেত্রে আমরা একটু ছবি দেখে নিই। সাপোজ ধরো এই ট্যালি চিহ্নগুলো খেয়াল করো, পাশে চার্টে ট্যালি চিহ্নটা খেয়াল করো। 4 এর জন্য আমরা ট্যালি চিহ্ন আঁকি কিভাবে? 1টা 2টা 3টা 4টা লাঠির মতো দাগ দিয়ে আমরা ট্যালি চিহ্ন বুঝাই। এখন এই লাঠিগুলোকে তুমি যদি অবস্থানের পরিবর্তন করো, এটাকে এদিকে নিয়ে আসো, এটাকে এদিকে নিয়ে আসো, যাকে যেদিকেই নিয়ে যাও, তাদের অবস্থানগুলো যদি পরিবর্তন করি আমরা, তারপরও তার ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, সে 4ই থাকবে নাকি? এই দাগগুলোকে আমরা যেভাবেই দিই না কেন, সে 4ই থাকবে, তার মানের কোনো পরিবর্তন হবে না। যেহেতু মানের কোনো পরিবর্তন হচ্ছে না অবস্থানের পরিবর্তনের কারণে, সেজন্যই আমরা একে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। 6 এর ক্ষেত্রেও একই অবস্থা, 6 এর ক্ষেত্রেও একই অবস্থা। তোমার এগুলো দাগই, এগুলো কোনো ভিন্ন প্রতীক না। তুমি 1টা 2টা দাগগুলোকে এদিক করো ওদিক করো, তারপরও এটার মানের কোনো পরিবর্তন হবে না, মান সেমই থাকবে।
এছাড়া ধরো 5টা পদ্ম ফুল লোটাস, ওই লোটাস গুলোরও সংখ্যার যদি এদিক ওদিক করি ওটার অবস্থানে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, যদিও পরিবর্তন হলেও হতে পারে, গ্যারান্টি নেই, কিন্তু উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হবে না। ওই জন্য এই ধরনের সংখ্যা পদ্ধতিকে আমরা বলি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখা যাচ্ছে আমরা ওই ম্যাম সব, হ্যাঁ বলো। মানে বর্তমানে তাহলে কি টালি চিহ্নই একমাত্র নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, মানে যেটা আমরা ইউজ করি? যেটা আমরা ইউজ করি, আমরা পরিসংখ্যানে আর ট্যালি কোনো চিহ্নটা আছে ইউজ করি। মানে টালি চিহ্ন ছাড়া আর কোনো সংখ্যা আমার পদ্ধতি তো আছে মনে হচ্ছে বর্তমানে না। যেটা আমরা ইউজ করি? না স্যার, আমার মনে হচ্ছে না যে টালি চিহ্ন ছাড়া আর কোনো নন পজিশনাল সংখ্যা আমরা ব্যবহার করি। টালি চিহ্ন তো আমরা একটা বিশেষ ক্ষেত্রেই শুধু ব্যবহার করছি, কোথায়? পরিসংখ্যানে। আর এছাড়া কিন্তু গাণিতিক ভাবে এটা আর তেমন কোনো সমাদৃত সংখ্যা পদ্ধতি না, আমরা তেমন একটা ব্যবহার করতেছি না। তো পুরোনো আমলের যে সভ্যতার যে ভাষাগুলো আমরা দেখে, সরি সংখ্যাগুলো আমরা দেখে এসেছি, ওই সংখ্যাগুলোই কিন্তু ম্যাক্সিমামই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল, যেখানে শূন্যের ব্যবহার ছিল না বিধায় তাদের স্থানীয় মানটা তেমন কোনো ফ্যাক্ট ছিল না তাদের জন্য। অঙ্কগুলোতে কোনো স্থানীয় মান থাকে না, তাদের মানের উপর ভিত্তি করেই হিসাব নিকাশটা করা হয়। ওই ধরনের সংখ্যা নন পজিশনাল। হায়ারোগ্লিফিক্স, মায়ান সভ্যতার, রোমান, টালি, এগুলো সবগুলোকেই আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ফেলবো। আর এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তোমাদের সামনে প্রায় সময় আসতে পারে, খেয়াল রাখবে জিনিসটা। তারপরে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতিটা আমাদেরকে একটু জোর দিয়ে বুঝতে হবে, যেহেতু বর্তমানে আমরা যত সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেছি সবই ম্যাক্সিমাম পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো তারা কেমন, তাদের যে অঙ্কগুলো ব্যবহার হয় একটি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে, সংখ্যায় যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোর নিজস্ব মান থাকে, স্থানীয় মান থাকে, আবার ওই স্থানীয় মানটা ওই সংখ্যা পদ্ধতির ভিত্তির উপরও নির্ভর করে। সংখ্যা পদ্ধতির ভিত্তিটাও এখানে ফ্যাক্ট, ওই অঙ্কটার পজিশনটাও ওখানে ফ্যাক্ট, আর পজিশনের উপর ভিত্তি করে কিন্তু তার মানটা চেঞ্জ হতে পারে। তো এই জন্যই এই সংখ্যা পদ্ধতির নাম হয়েছে পজিশনাল। এইখানে রেডিক্স পয়েন্টের ব্যবহারটা দেখা যায়। রেডিক্স পয়েন্টের মাধ্যমে একটি সংখ্যাকে আমরা পূর্ণ অংশ বা ভগ্নাংশ এই দুই ভাগেও ভাগ করতে পারি। নিচে যে একটা সংখ্যা আমরা দেখতেছি, এই সংখ্যাটা যদি একটু খেয়াল করি, যেমন 126.34, এখানে এই যে রেডিক্স পয়েন্ট যেটা দশমিক বিন্দু, এই দশমিক বিন্দুর পূর্বের যে অঙ্কগুলো 6 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, এই অঙ্কগুলোর প্রত্যেকেরই নিজস্ব একটি স্থানীয় মান আছে। আবার দশমিকের পরে যে বিন্দুগুলো তাদেরও নিজস্ব কিছু স্থানীয় মান আছে। এই স্থানীয় মানগুলো কিভাবে হিসাব করা হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এখানে ব্রেকেট দিয়ে পাশে যে 10 লেখা হলো, দেখো এই সংখ্যাটাকে ব্রেকেট দিয়ে নিচে সাবস্ক্রিপ্ট আকারে যে একটা সংখ্যা লেখা হয়েছে 10, মনে রাখবে এটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। 10টা ওই সংখ্যার কি ভিত্তি, কিন্তু আমরা এখন অবশ্য ভিত্তিটা কি সেটা বুঝি নাই। চলো ভিত্তিটা কি সেটাও জানবো। আর পজিশনাল সংখ্যাতে কোন অঙ্কগুলোর পজিশন কিভাবে নির্ণয় করে সেটাও একটু হিসাবটা দেখে নিই। এই সংখ্যা পদ্ধতির বেজ আর অঙ্কের পজিশনকে টু দি পাওয়ার করে, মানে সংখ্যা পদ্ধতিটার যে বেসটা সেটা 10 হতে পারে, 2 হতে পারে, 8 হতে পারে, 16 হতে পারে, সেই বেসটার সাথে ওই অঙ্কটার পজিশনটাকে যদি আমরা টু দি পাওয়ার করে দেই, তাহলে ওই নির্দিষ্ট অঙ্কের স্থানীয় মানটা নির্ণয় হবে। যেহেতু আমরা বেসটা এখনো জানি নাই, তাই এটার দিকে এখন একটু নজর দিও না, এটা আমরা পরে হিসাব করব। চলো আমরা হিসাবটা জানি যে পজিশন গুলোর নাম্বারিংটা কিভাবে হয়। একটা পজিশনাল সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো তাদের নাম্বারিংটা এভাবে হয় যে তুমি যে দশমিক বিন্দুটা দেখতে পাচ্ছ সেটার বাম সাইডে যে অঙ্কগুলো তাদের মানটা 0 থেকে শুরু হবে। 126-এর সংখ্যাটার দিকে ভালো করে লক্ষ্য করো, দশমিকের বাম সাইডের প্রথম অঙ্কটা হচ্ছে 6, তার পজিশন হবে 0, তারপরে 2 যেটা সেটার নাম্বারিং হবে 1, তারপরেরটা হবে 2, তারপরটা 3, 4, 5, 6, এরকম করে যতগুলো থাকবে ওই হারে বাড়তে থাকবে। 0 থেকে শুরু হবে, যত বাম দিকে যাবে তত মানটা বাড়বে। আর দশমিক বিন্দুর এই সাইডে যারা আছে, ডান সাইডে যারা আছে, তাদের অঙ্কগুলো শুরু হবে -1 থেকে, তাদের যে পজিশনটা সেটা শুরু হবে -1 থেকে, এভাবে -1, -2, -3, -4 এরকম করে করে তারা কমতে থাকবে। ঠিক আছে? তো এই পজিশন তুমি যদি কোনোভাবে চেঞ্জ করো, যেমন এই 126-এর 3টা অঙ্কের পজিশন আমি চেঞ্জ করলে সে কিন্তু আর 126 থাকবে না, সে হয়তো হয়ে যাবে 621, সে হয়তো হয়ে যাবে 162, সে হয়তো হয়ে যাবে 612। তো যখন তুমি পজিশন চেঞ্জ করবা তখন সংখ্যাটার মানও চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা মেইন থিম, তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, চলো এই চিত্রটা থেকে প্রশ্ন করি। আমাকে বলো তো এই চিত্রটাতে তোমরা একটা পজিশনাল সংখ্যা দেখতে পাচ্ছ,
পজিশনাল সংখ্যাটা রেডিক্স পয়েন্টের বাম সাইডে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ 5টা অঙ্ক, আমাকে কেউ বলো তো 6 নাম্বার অঙ্কটার পজিশন আমরা কত হিসাব করব? দেখি স্টুডেন্টরা হিসাব করতে পারে কিনা, ভুল হলেও সমস্যা নাই। 3 হবে না ম্যাম? 3 হবে। ও একজন বলছে 3 হবে, বাকিরাও চেষ্টা করে দেখো ঠিক আছে নাকি ওর কথা। ও 3 বলছে। আমরা যদি 9 থেকে হিসাবটা শুরু করি, 9 এরটা কত হবে সেটাও একজন বলো। দশমিকের বাম সাইডে 9 অঙ্কের পজিশন কত হবে? 0 থেকে শুরু হবে, এটা যাতে আমরা ভালোভাবে খেয়াল রাখি। 0 থেকে শুরু হবে, এটা যাতে আমরা ভালোভাবে খেয়াল রাখি। 0 1 2 3, রাইট। 6 অঙ্কের পজিশন 3 তে যাচ্ছে, আর 5 এর পজিশন হবে 4। 0 1 2 3 4 এরকম করে করে আমাদের পজিশনটা যাবে। আর দশমিকের ডান সাইডে যে 3 4 5 2 আছে, 3 এর পজিশন হবে -1, 4 এর পজিশন হবে -2, -3, -4 এরকম করে করে কমবে। আর এই 10 জিনিসটাকে আমরা ভিত্তি বলবো। দশমিকের পরের অংশটাকে আমরা পৌনঃপণিক, বা এখানে পৌনঃপণিক বলতে ডট গুলাকে বোঝাচ্ছে। পৌনঃপণিক মানেই তো হচ্ছে এটা চলমান, আরো অনেক আছে এটা বোঝানোর জন্য। আর দশমিকের পরের অংশটাকে বলা হয় ভগ্নাংশ, দশমিকের পূর্বের অংশটাকে বলা হয় পূর্ণ অংশ, এগুলো তোমরা জানো। আরেকটা ব্যাপার খেয়াল করো, পূর্ণ অংশের প্রথম অঙ্কটা মানে একদম সর্ববামের অঙ্কটাকে, আর ভগ্নাংশেরও প্রথম অঙ্কটাকে মানে সর্ববামের অঙ্কটাকে ডাকা হচ্ছে MSB নামে। MSB নামে পূর্ণ অংশের সর্ববামের অঙ্কটা, যেটা সর্বোচ্চ পজিশন ধারণ করে আছে। এখানে 5 যেটা 5 সে সর্বোচ্চ পজিশন ধারণ করে আছে, আর ভগ্নাংশের ওই সাইডে 3টা সর্বোচ্চ অংশ ধারণ করে আছে। যে ডিজিটটি সর্বোচ্চ অংশ ধারণ করে থাকে বা সর্বোচ্চ পজিশন ধারণ করে থাকে তাকে আমাদেরকে MSB বলতে হয়। কেউ ফুল মিনিংটা জানতে চাইবা না? মোস্ট জি ম্যাম বলেন। সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে? এটা বইতে পাবে, তাই লিখে রাখা লাগবে না। মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলে এটাকে, তারা সর্বোচ্চ পজিশনটা ধারণ করছে। আর পূর্ণ সংখ্যার মধ্যে সর্বডানের অঙ্কটা, আবার ভগ্নাংশের মধ্যেও মোটামুটি সর্বডানের অঙ্কটা, যদিও এখানে সর্ব বলতে কিছু নাই, দশমিকে তো এখানে আরো কিছু বিট আছে, বাট তুমি যেটা লিখেছো সেটার মধ্যে ডানের যে অঙ্কটা তাদেরকে আমরা ডাকবো LSB নামে, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। লিস্ট LIST না, LEAST, লিস্ট, যেটা কম বুঝি আমরা আর কি, আমরা লিস্ট LEST, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এই দুইটা টার্ম খেয়াল রাখবা, সর্বোচ্চ পজিশন, সর্বনিম্ন পজিশন। বাট তো আজকে আমাদের যতটুকু সময় আছে আমি বেসটা বুঝাই দিই তোমাদেরকে একটু। সংখ্যা পদ্ধতির এই যে বেস করতেছি, হোয়াট ইজ বেস? বেস মানে কি, ভিত্তি জিনিসটা কি? তো আমরা যে সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলছি, আমরা আমাদের বর্তমান পৃথিবীতে শুধু এক ধরনের সংখ্যা পদ্ধতি ইউজ করি না, আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি হিসেবে 4 ধরনের সংখ্যা পদ্ধতি অনেক বেশি ব্যবহার করছি বর্তমানে। সাধারণ গাণিতিক কাজের জন্য একটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, আবার আমাদের ইলেকট্রনিক ডিভাইসের কিছু গাণিতিক হিসাব করার জন্য আমাদের অন্য সংখ্যা পদ্ধতির দরকার হয়। তো এই সংখ্যা পদ্ধতির বেসটা আমরা কিভাবে নির্ধারণ করি? কোন সংখ্যা পদ্ধতিতে আমরা যতগুলো ক্ষুদ্রতম একক বা প্রতীক ব্যবহার করতে পারি সেই সংখ্যাটাকেই ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়। আবার বলছি আমি, একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার হয়, ক্ষুদ্রতম প্রতীক বলতে ধরো 3 এটা একটা ক্ষুদ্রতম প্রতীক, 9 এটা একটা ক্ষুদ্রতম প্রতীক, 0 এটাও একটা ক্ষুদ্রতম প্রতীক, কিন্তু 99 এটা কি ক্ষুদ্রতম প্রতীক? 99 এটা কি ক্ষুদ্রতম প্রতীক নাকি এটা একটা সংখ্যা? সংখ্যা। এটা একটা সংখ্যা। ওই সংখ্যাটাতে কয়টা প্রতীক ব্যবহার হয়েছে? 99 এ দুইটা। রাইট। এখন হচ্ছে এই যে সংখ্যাতে তুমি যতগুলো ক্ষুদ্রতম একক ব্যবহার করবা, ওই ক্ষুদ্রতম একক দিয়ে ওই সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো যে তুমি গঠন করবা, ওই ক্ষুদ্রতম প্রতীকের সংখ্যাটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস। সাপোজ নিচে কিছু পয়েন্ট গুলো খেয়াল করো। বাইনারি বলছে একটা সংখ্যা পদ্ধতি যার নাম হচ্ছে বাইনারি। বাইনারিতে একটা সংখ্যা লেখা হয়েছে 1010, যেটার ভিত্তিকে আমরা সাবস্ক্রিপ্টে 2 লেখার মানে হচ্ছে আমরা ওই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তিকে বলছি 2 এজন্যই বলছি কারণ বাইনারিতে আমরা 2 ধরনের ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার করি, একটার নাম 0 আর একটার নাম 1। 0 আর 1 ছাড়া ওইখানে আর কোনো ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার হয় না, ওখানে 2 ব্যবহার হয় না, 4 ব্যবহার হয় না, 9 ব্যবহার হয় না, ওখানে শুধু 0 আর 1ই ব্যবহার হয়। এই জন্য আমরা বাইনারির ভিত্তিকে বলি 2। আবার নিচে অক্টাল বলে একটা সংখ্যা পদ্ধতির নাম এসেছে, অক্টাল। এগুলোর ব্যাখ্যা আমরা দেখবো নেক্সট ক্লাসে।
তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যাগুলো ব্যবহার হয় তাদের সেখানে ক্ষুদ্রতম প্রতীকের সংখ্যা হচ্ছে 8টা। খেয়াল করো, সেখানে ক্ষুদ্রতম প্রতীকের সংখ্যা হচ্ছে 8টা। এজন্য ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, যেখানে আমরা 0 থেকে শুরু করে 7 পর্যন্ত 0 থেকে শুরু করে 7 পর্যন্ত এই 8টা ক্ষুদ্রতম প্রতীক আমরা ব্যবহার করি। তার মানে বলতো অক্টালে তাহলে কোন কোন প্রতীক ব্যবহার হচ্ছে না? 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করছি, তার মানে কিন্তু আমাদের পরিচিত 2টা প্রতীক বাদ যাচ্ছে। কে কে বাদ যাচ্ছে? 8 আর 9। 8 আর 9, রাইট। 8 আর 9 যেটাকে আমরা সবসময় আমাদের ছোটবেলায় ব্যবহার করে এসেছি সংখ্যাতে, সেটাকে কিন্তু আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করতে পারি না। কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিটার পদ্ধতি এরকম যে সেখানে 8টি মৌলিক একক ব্যবহার হয়। 8টি মৌলিক একক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে শুরু হওয়ার কারণে ওইদিকে 1 কমে গেছে। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8, কিন্তু সেখানে 8 বলে কোনো মৌলিক একক নাই। ভিত্তির আগেই তার ডিজিটটা শেষ হয়ে যায়। এগুলো অনেক ডিটেইলসে তোমাদেরকে একদম বেসিক ক্লিয়ার করতে হবে। এরপরে ডেসিমাল, সেটা তো আমাদের সবার পরিচিত সংখ্যা পদ্ধতি। আমাদের পরিচিত সবচেয়ে পরিচিত সংখ্যা পদ্ধতি যেটা, সেটা হচ্ছে ডেসিমাল। ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, যেখানে যাদের ভিত্তি আমরা 10 বলি। ওর ভিত্তি আমরা 10 এজন্যই বলি কারণ এই সংখ্যা পদ্ধতিতে 10টি ক্ষুদ্রতম একক ব্যবহার হয়। 10টি ক্ষুদ্রতম একক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত। 10 কিন্তু ক্ষুদ্রতম একক না, 0 থেকে 9 পর্যন্ত, এটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা সংখ্যা পদ্ধতি যেটার নাম হচ্ছে হেক্সাডেসিমাল, সেটার ভিত্তি আবার বলতেছে 16। তার মানে হচ্ছে সেখানে ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার হয় 16টা। 16টা মানে এবার তো আমাদের একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা তো 0 থেকে 9 পর্যন্ত চিনি। তাহলে বাকি আরো 6টা কোত্থেকে আসলো? বাকি আরো 6টা এক্সট্রা কিছু প্রতীক আমরা ব্যবহার করি, এ বি সি ডি, এগুলো দিয়ে হেক্সাডেসিমালের কাজ চলা হয়। আর এই চারটা আর একটু এই চারটা তো এতক্ষণ তো তোমাদেরকে দেখানো উচিত ছিল, আমার খেয়াল ছিল না, সরি। এখানে এই চারটা একটু খেয়াল করি আমরা সবাই। এটা খেয়াল করতে করতে আজকে ক্লাসটা আমি সমাপ্তি টানতে পারি। সেটা হচ্ছে এই যে চারজনকে নিয়ে কথা হচ্ছিল, এই চারজনের ব্যবহৃত ডিজিট গুলো আর সাথে একটা এক্সাম্পল তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তার মধ্যে তোমরা একটু হেক্সাডেসিমালের দিকে ভালো করে নজর দাও। হেক্সাডেসিমাল যে সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে শুরু করে 9 পর্যন্ত ওদেরকে আমরা চিনি, বাট 9 এর পরেও আরো কিছু ক্ষুদ্রতম একক ব্যবহার হচ্ছে, এ বি সি ডি ই এফ। এখানে 4টা সংখ্যা পদ্ধতির 4টির ভিত্তি ভিন্ন ভিন্ন, আর ওই ভিত্তিটা নির্ধারণ হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে আমরা কতগুলো ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার করতেছি। এখন তোমাদের কারো কাছ থেকে আমি যদি জিজ্ঞেস করি যে সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলে, তোমরা কি উত্তর করতে পারবে? একটু চেষ্টা করে দেখো তো। কোন সংখ্যা পদ্ধতির কোন জিনিসটাকে আমরা ম্যাম ভিত্তি আমি বলি? বুঝতেই নেই কি বলতাম। ভিত্তি বুঝোই নাই? আচ্ছা আমি আরেকবার বলতেছি, দেখো। কতগুলো ক্ষুদ্রতম একক ব্যবহার করা হয়? কতগুলো কি ব্যবহার করা হয় আরেকবার বলো তো জোরে। ক্ষুদ্রতম একক। এই যে ক্ষুদ্রতম একক। ভেরি গুড। এই যে ইফাস বলছে, কথাটা শোনো। আরেকজন ওই যে বলছো যে বুঝো না, ইস্তিয়াক বলছিল মনে হয়, আবার খেয়াল করো। আমাদের একটি সংখ্যা পদ্ধতিতে আমরা যতগুলো ক্ষুদ্রতম একক ব্যবহার করি, ক্ষুদ্রতম একক বলতে আমরা ওদেরকে বুঝি 0, 1, 2, 3, 4 এইরকম জিনিসগুলোকে আমরা ক্ষুদ্রতম একক বা প্রতীক বলি। ওই ক্ষুদ্রতম একক কয়টি ব্যবহার হচ্ছে সেই সংখ্যাটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। যেমন বাইনারির ভিত্তি 2, এটার মানে হচ্ছে বাইনারিতে 2টাই ক্ষুদ্রতম একক ব্যবহার হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, 1, 0 আর 1। অক্টালের বেস 8 হওয়ার মানে হচ্ছে সেখানে 8টি ক্ষুদ্রতম একক ব্যবহার হচ্ছে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। তার মানে 7 এর পরে ওখানে আর কোনো ক্ষুদ্রতম একক নাই, ওখানে 8 আর 9 বলে কেউ নাই, ঠিক আছে। ডেসিমাল যাকে আমরা বলছি তার ক্ষুদ্রতম একক হচ্ছে 10টা, কারণ তার ভিত্তি হচ্ছে 10। ভিত্তি 10 হওয়ার মানেই হচ্ছে এটা ক্ষুদ্রতম একক 10টা থাকবে। 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। 0 থেকে শুরু হচ্ছে বিধায় ওইটা 10 এর এক ঘর আগেই শেষ হয়ে যাচ্ছে, এটা তোমাকে বুঝতে হবে। আর হেক্সাডেসিমাল হচ্ছে ভিত্তি 16, যেটার মানে হচ্ছে সেখানে ক্ষুদ্রতম একক হিসেবে আমরা সবচেয়ে বেশি প্রতীক ব্যবহার করতেছি 16টা। আর 16টা প্রতীক গুলো তোমরা চার্টে দেখতে পাচ্ছ, 0 থেকে শুরু করে এফ পর্যন্ত। মানে ম্যাম মূল কথা হচ্ছে যে কি এই সংখ্যাগুলো দিয়েই মানে সংখ্যাটা গঠন হবে, এটাই গঠন হবে, রাইট। হ্যাঁ, ওইগুলো দিয়ে, এই প্রতীকগুলো দিয়ে সংখ্যাটা গঠন হবে। পাশে একটা হেক্সাডেসিমাল তো সংখ্যার ডেমো দেখো। হ্যাঁ বলো তো কি। হ্যাঁ আমি ওই হেক্সাডেসিমালের ব্যাপারে বলতেছি। আচ্ছা, হেক্সাডেসিমাল সংখ্যাটাতে একটা এফ আর একটা শূন্য ব্যবহার হলো। তো
তো f একটা ক্ষুদ্রতম প্রতীক, শূন্য আর একটা ক্ষুদ্রতম প্রতীক, তাদেরকে মিলিত করে আমরা একটা সংখ্যা গঠন করলাম, হেক্সাডেসিমাল সংখ্যা। একটা অক্টাল সংখ্যা গঠন করে দেখানো হচ্ছে, একটা ডেসিমাল সংখ্যা গঠন করে দেখানো হচ্ছে। সংখ্যা যে গঠন করবা, সংখ্যা গঠন করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে তুমি ওই সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক কি ব্যবহার করতেছো কিনা। তুমি একটা ইনভ্যালিড একক ব্যবহার করতে পারবে না। যেমন তুমি বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি চাইলেও 5 ব্যবহার করতে পারবা, 5 ব্যবহার করতে পারবা একক হিসাবে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে পারবে? না ম্যাম। পারবা না। বাইনারি সংখ্যা ম্যাম পদ্ধতির আমরা এটা বলতে পারি না যে এমসিকিউ তে যদি দেয় যে 110, তো এটা তো অক্টালেও পড়ে না, কেন অক্টালের ক্ষেত্রে তো 01 করবে আছে, তো, সেটা আবার তোমাকে বলে decimal দিবে। এই যে দেখো ব্র্যাকেট দিয়ে পাশে যে লিখে দিচ্ছে, এই লেখাটা থাকবে, অথবা লেখাটা না থাকলে তোমাকে জিজ্ঞেস করবে যে 101 কেমন সংখ্যা হতে পারে। সেক্ষেত্রে তুমি উত্তর দিবে যে এটা বাইনারিও হতে পারে, এটা অক্টালও হতে পারে, এটা বহুপদীতে আসে। তো এটা অলরেডি বহুপদীতে আসে। আমাদের ক্লাস তো একদম লাস্ট মিনিটে পৌঁছে গেছে, তাই আজকে আর আমরা এটা নিয়ে কথা না বলি। আমরা নেক্সট ক্লাসে এই যে এমসিকিউ তে কিভাবে আসবে, এটা কিভাবে আসবে, এগুলো আমরা কেমনে অঙ্ক করব, এগুলোর যোগ বিয়োগ কিভাবে হবে, রূপান্তর কিভাবে হবে, এগুলাই আমরা নেক্সট ক্লাসে করব। আপাতত এই চার্টটা দিয়েই আমি আমাদের ক্লাস শেষ করছি। আমাকে নেক্সট ক্লাসে মনে করাই দিবা যে আমরা এই চার্ট পর্যন্ত পড়েছিলাম। ওকে, আজকের এসএস নিয়েছো কিনা কি জানি ক্যাপ্টেন, আমি ক্লাস শেষ করি আপাতত। হ্যাঁ, ভালো থাকিও, আমার সাথে গ্রুপে কন্টাক্ট করবা, কারণ এইগুলোতে অনেক প্রবলেম তোমরা পাবা, আমাকে জানাবা আচ্ছা কোন ম্যাম জায়গায় সমস্যা একটু হচ্ছে। একটু পিডিএফ ফাইলটা তাড়াতাড়ি দিলে একটু ভালো আচ্ছা হতো। আচ্ছা, দিব দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম